নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন দিতে আবারও দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে বেগম জিয়াকে মুক্তি দেওয়ারও আহ্বান নেতাদের। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। 2001 সালের 1 অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় শনিবার সকাল থেকে ভিড় ছিল বিএনপি নেতাকর্মীদের। আলোচনায় অংশ নেন বিএনপি পন্থী শিক্ষক, বুদ্ধিজীবীরা সহ দলীয় নেতারা। বলেন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। আওয়ামী লীগ গেল, বিএনপি আসলো, এই অবস্থায় আমাদের আছে এখন। আমার কথা ঠিক কিনা বলেন তো? সকলের ভিতরে একটাই আওয়াজ, আওয়ামী লীগ কোথায় গেল, বিএনপি কোথায় আসলো। এই যে মাঝ থেকে বোধ হয় শব্দ উঠিয়ে দিয়ে আওয়ামী লীগ যাবে, বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে। অতীতের তিক্ত অভিজ্ঞতায় বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য করে প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচন খেলা আর হবে না। নির্বাচন হতে হলে অবশ্যই একটি নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। অবশ্যই একটা নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন হতে হবে। এখনো সময় আছে। মানুষের ভাষাগুলো পড়েন, দেয়ালের লিখন দেখেন, দেখে মানে এই নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকারের বিধান তৈরি করে সরে যান এবং জনগণকে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে দিন। আমরা কোনো নির্বাচন মেনে নেব না যদি নির্বাচনকালীন সময়ে যদি একটি নিরপেক্ষ সরকার না থাকে। বেগম জিয়াকে গৃহবন্দী করে রাখার অভিযোগ করে চেয়ারপারসনের মুক্তির লক্ষ্যে বিভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামার নির্দেশ দেন মির্জা ফখরুল। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভরাডুবির আশঙ্কায় আগেভাগেই নির্বাচনে অংশ না নেয়ার চিন্তাভাবনা করছে বিএনপি। দুপুরে এক ভিডিও বার্তায় তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের মতো আন্দোলনেও ভরাডুবি হবে দলটির। মির্জা ফখরুল সাহেবের বাক চাতুর্য কল্পনাকেও হার মানা। বিএনপি জনসমর্থনের জোয়ারে নাকি সরকারের হৃদকম্প শুরু হয়ে গেছে, সরকার নাকি ভয়ে কাঁপছে। এমন সৃজনশীল কথামালা চাতুরিতে ফখরুল সাহেব আত্মতৃপ্তির ঢেকুর তুলছেন। আসলে পরবর্তী জাতীয় নির্বাচনে ভরাডুবির আশঙ্কা তাদের আগেই পেয়ে বসেছে। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তাদেরই হৃদকম্পন শুরু হয়ে গেছে। শেখ হাসিনার সরকার কিংবা বাংলাদেশ আওয়ামী লীগ ভয়ে কাঁপে না কখনো। চ্যালেঞ্জ আর লক্ষ্য অর্জনের পথে বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়াই হচ্ছে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার রাজনীতি। জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে মরদেহ নেওয়া হয়েছে কাকরাইলে দলীয় কার্যালয়ে। এর আগে সকাল 9:15টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নামাজে জানাজা বাদ এশা গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে দাফন করা হবে তাকে। প্রিয় এই প্রাঙ্গণ একসময় যার পদচারণায় মুখর থাকত, সেখানে এসেছে তার কফিনবন্দি নিথর দেহ। শেষবারের মতো প্রিয় নেতাকে এক নজর দেখতে অশ্রুভেজা চোখে কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভিড় জমান জাতীয় পার্টির নেতাকর্মীরা। এমন একজন মানুষ ছিলেন, ওনার কথা আমরা সকলেই শত শত হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী ওনার কথা শোনার পরে আমার দম বন্ধ হয়ে আসতেছে। আমি যখন শুনেছি উনি মহাসচিব, আমাদের মহাসচিব, এই শূন্যস্থান পূরণ করা খুব দুরূহ ব্যাপার। বাংলাদেশের যতগুলো ছাত্র আন্দোলন হয়েছে তার অগ্রণী ভূমিকা পালন করেছেন। উনি মন্ত্রী ছিলেন। বর্ণাঢ্য রাজনীতির অতীত যার ছিল, বর্তমান যার ছিল, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু সাধারণ সম্পাদক ছিলেন, জিএস ছিলেন। ঐক্যের রাজনীতি, দেশ গড়া রাজনীতির সাথে তিনি যুক্ত ছিলেন।
জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু দীর্ঘদিন ধরেই অ্যাজমা, হার্টের সমস্যা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গেল মাসের 6 সেপ্টেম্বর করোনা আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবেট হাসপাতালে ভর্তি হন তিনি। করোনায় তার ফুসফুস মারাত্মকভাবে আক্রান্ত হয়ে অবস্থার অবনতি হলে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল 9:15টার দিকে তিনি মারা যান। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। জানাজা অনুষ্ঠিত হবে গুলশান আজাদ মসজিদে বাদ এশা এবং দাফন হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। উনি পোস্ট কোভিড কমপ্লিকেশনেই ভুগছিলেন, ঠিক আছে। কোভিড ভাইরাস এই মুহূর্তে তার শরীরে ছিল না, কিন্তু কোভিড হয়ে যাওয়ার পরে যে জটিলতাটা আকার যেটা ধারণ করেছিল, যেটা হলো আমরা বলি পোস্ট কোভিড ফাইব্রোসিস, লাংটা আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছিল। এই কারণে ওনার অক্সিজেনেশন মেনটেন হচ্ছিল না খুব ভালো। পরবর্তীতে এই লাংয়ের উপরে আরেকটা ইনফেকশন হয়ে যাওয়ার কারণেই বেসিক্যালি ওনার পরিস্থিতি আস্তে আস্তে খারাপ হয়ে যায়। জাতীয় পার্টির 2 বারের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু ছাত্র জীবনে ছিলেন তুখোর ছাত্রনেতা, ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ডাকসুর নির্বাচিত জিএস। সাবেক সেনা শাসক হুসেন মোহাম্মদ এরশাদের শাসনামলে তিনি ছিলেন 2 বারের উপমন্ত্রী, 1 বারের প্রতিমন্ত্রী ও 2 বারের মন্ত্রী। এছাড়া জাতীয় পার্টি সহ দেশের রাজনৈতিক ক্রান্তিকালে তিনি ছিলেন প্রথম সারির রাজনীতিবিদদের একজন। 1954 সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন জিয়াউদ্দিন বাবলু। নিজের জন্মস্থান চট্টগ্রাম 7 আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন দেশের রাজনীতির এই উজ্জ্বল নক্ষত্র। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণের মেয়রের পর এবার উত্তরের মেয়র দাবি করলেন নগর কর্তৃপক্ষের চেষ্টায় ডেঙ্গু পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম সকালে রাজধানীর উত্তরায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে নগরবাসীর সহযোগিতা কামনা করেন। এদিকে বিশেষজ্ঞরা বলছেন এই মাসের মাঝামাঝিতে নিয়ন্ত্রণে আসবে ডেঙ্গু পরিস্থিতি। গেল মাসে রাজধানীর মিডফোর্ড হাসপাতালে প্রতিদিন ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা ছিল গড়ে 50 জনের মতো। তবে এক সপ্তাহে তা অর্ধেকে নেমে 15 থেকে 20 জন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালটিতে। 7 দিনে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় সেপ্টেম্বরের শেষের দিকে প্রতিদিন আক্রান্তের সংখ্যা ছিল 250-র মতো, যেখানে গত 7 দিনে ধীরে ধীরে নিম্নমুখী রোগী ভর্তির সংখ্যা। 26 সেপ্টেম্বরে ডেঙ্গু শনাক্ত হয় 242 জন, সেখানে সবশেষ 2 দিনে যথাক্রমে 190 ও 165 জন রোগী শনাক্ত হয়। শনিবার সকালে রাজধানীর উত্তরার বিভিন্ন সেক্টরে নগরবাসীকে সচেতন করতে র্যালি করে উত্তরের নগর কর্তৃপক্ষ। পরে স্কুলে গিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, সিটি কর্পোরেশনের উদ্যোগে অনেকটা কমেছে এডিসের দাপট। এই চেষ্টার ফলে আমি বলবো যে আমরা অনেকাংশে কিন্তু লাঘব করতে পেরেছি। কিন্তু আরেকটি চিরুনি অভিযান শুরু করব, এটি কিউলেক্স মশার বিরুদ্ধে। এডিস মশার তো কাজ করছি আমরা, তার পাশাপাশি যারা মালিক আছেন, যারা ডেভেলপার কোম্পানি আছেন, আপনাদের ডেভেলপমেন্ট কোম্পানির ভিতরে যেই ধরনের জঙ্গল আছে, যেই ধরনের ডোবা আছে, এগুলো কিন্তু আপনাদেরকে পরিষ্কার করতে হবে। এদিকে বৃষ্টিপাত, আবহাওয়ার আর্দ্রতা বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন অক্টোবরের মাঝামাঝিতে নিয়ন্ত্রণে আসবে ডেঙ্গু পরিস্থিতি। বৃষ্টিপাত, আর্দ্রতা, তাপমাত্রার সাথে এডিস মশার ঘনত্ব এবং রোগীর যে প্যাটার্ন, তার উপরে নির্ভর করে আমরা যে প্রেডিকশন মডেলটা তৈরি করি, তাতে দেখা যাচ্ছে অক্টোবরের মাঝামাঝির পর থেকে ডেঙ্গু রোগী কমা শুরু করবে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে 68 জন মারা গেছেন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। গত 23 বছরে বহু হিসাব পাল্টে দিয়ে দেশের অর্থনীতিকে পোক্ত করেছে তৈরি পোশাক খাত, কিন্তু শত চেষ্টা করেও এ খাতের উদ্যোক্তারা বাড়াতে পারেননি কাঁচামাল অপচয়ের হার। 1998 সালে নির্ধারণ করা হার নিয়েই রপ্তানি বাণিজ্য করতে হচ্ছে তাদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। ওনারা যদি আমার 85-95 করে দিতে পারে, আমার মাসে 30 লক্ষ টাকা এক্সট্রা লাভ হবে। দেন না আমারে কইরা, আমি ওনারও কিছু দিই টাকা। রপ্তানিমুখী নিট পোশাক শিল্পের অপচয় হিসেবের যৌক্তিক পরিমাণ নির্ধারণ নিয়ে কথা বলতে গিয়ে এভাবেই চ্যালেঞ্জ করেন এই উদ্যোক্তা। তিনি এমন ভ্যালু অ্যাডেড পোশাকের রপ্তানি আদেশ পেয়েছেন যা তৈরিতে সর্বোচ্চ দক্ষতার সফটওয়্যার ব্যবহার করে বিভিন্ন পার্ট কাটতে গেলেও তার অপচয় হচ্ছে 10% বেশি। পণ্য চূড়ান্ত হওয়া পর্যন্ত আরও কয়েক ধাপে যোগ হবে বিভিন্ন হারে অপচয়। আরেকটি কাটিং টেবিলে দেখা গেল ডিজাইন অনুযায়ী শুধু কাটতে গেলেই অপচয় হবে 25% বেশি, কিন্তু নির্ধারিত হারের বেশি অপচয় অনুমোদনের এখতিয়ার নেই বন্ড কমিশনারেটের। তাই হিসাব দেখাতে গিয়ে কখনো কখনো কৌশলী হতে হয় তাদের। যেটা বাস্তব, যেটা বেস্ট এফিসিয়েন্সি পসিবল, আপনি আমাকে সেটাই দেন, আমরা সেটাকে রিচ করি। কিন্তু অবাস্তব কোনো কিছু দিয়েন না,
যে আমার আপনাকে মিথ্যা কথা বলতে হয়। এক্ষেত্রে বন্ড কমিশনারেটের হাত পা আবার বেঁধে রেখেছে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নির্দেশে সুতা থেকে কাপড় তৈরিতে 7% আর কাপড় থেকে পোশাক পর্যন্ত 9% অথবা মোট 16% অপচয় আমলে নিতে পারবে রাজস্ব বোর্ড। অপচয়ের এই হিসাব জটিলতায় সরকারি ক্ষতির মুখে পড়ছে বলে দাবি শিল্প মালিকদের। আমরা ওনাদেরকে ভিডিও দিয়ে ধাপে ধাপে বুঝিয়েছি এখানে আমাদের এত পরিমাণ লস হয়, সেখানে এত পরিমাণ লস হয়। আমরা যেটা বলেছি কম যদি হয় আমার অনেক সস্টিমেট হবে, হ্যাঁ, যে আমার দেশেও লাভবান হবে না, আমরা লাভবান হব না। সরেজমিন পরিদর্শন ও তথ্যপাত্র বিশ্লেষণ করে অবশেষে গত আগস্টে অপচয়ের হার বাড়ানোর পক্ষে মত দিয়েছে আন্তঃমন্ত্রণালয় কমিটি। তবে এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি বাণিজ্য মন্ত্রণালয়। এদিকে সততার সঙ্গে এই হিসাব দ্রুত সংস্কার করা দরকার বলে মনে করেন এনবিআর-এর সাবেক এই চেয়ারম্যান। অনেক দিনের অভিজ্ঞতার আলোকে হয়তো একটা রেট ঠিক করা আছে, কিন্তু এটা অনড় থাকা ঠিক না। সেই জন্য আমি বলছি যে উভয় পক্ষের আন্তরিক এবং সহযোগিতাপূর্ণ হওয়া দরকার নিজেদের স্বার্থে, ওর আইন মানার ক্ষেত্রে আর এর হচ্ছে আইনের আশ্রয় পাওয়ার ক্ষেত্রে, সুবিধা পাওয়ার ক্ষেত্রে। ব্যবসায়ীদের দাবি বর্তমানে নীল শিল্পে কাঁচামালের অপচয় 38 থেকে 55% পর্যন্ত হয়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। দিন-রাত রং তুলির আঁচড়ে শিল্পীরা ফুটিয়ে তুলছেন দেবী দুর্গাকে। পূজা উপলক্ষে জেলায় জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দুয়ারে কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসবকে সামনে রেখে শিল্পীর নিপুণ হাতে তৈরি হচ্ছে দুর্গা, গণেশ ও কার্তিক সহ বিভিন্ন দেবদেবীর প্রতিমা। দিনরাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জের বলদেব জিউর আখড়া ও শিব মন্দিরে পুরোদমে চলছে প্রতিমা তৈরির কাজ। জেলায় এবছর 214টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। শাড়ি কাপড় পরাবো এবং অলংকার, চুল, মাকে সাজানোর জন্য যা যা প্রয়োজন ওগুলো আর কি করবো। 2.5 মাস কাজ করি আর চল্লাবেলা থাকতে পারি আর কি। জামালপুরে বাঁশের সঙ্গে খড় সুতলি দিয়ে প্রতিমার কাঠামো শেষ করে এখন চলছে মাটির প্রলেপ। তবে ন্যায্য পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ প্রতিমা কারিগরদের। প্রায় দিন 24 ঘন্টায় আমাদের খুবই পরিশ্রম করা লাগতেছে, কাজ করা লাগতেছে। খড়ের দামটা অনেক বেশি হয়ে গেছে, কারণ শহর অঞ্চলে খড় পাওয়া যায় না, কারণ আনতে অনেক পরিশ্রম হয়, অনেক টাকা লাগে। নরসিংদীতে প্রতিমা তৈরির কাজ এখন শেষের দিকে। শিল্পীরা মনের মাধুরী মিশিয়ে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন দেবী দুর্গাকে। নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। মানুষ যেন উৎসাহ উদ্দীপনা নিয়ে খুব সুন্দরভাবে এই শারদীয় দুর্গোৎসবটি, সার্বজনীন দুর্গোৎসব, এটি উদযাপন করতে পারে, সেই জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জেলা পুলিশের পক্ষ থেকে থাকবে। আগামী 6 অক্টোবর মহালয়া আর 11 অক্টোবর থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। ওমর ফারুক, সময় সংবাদ। শুধু অবৈধ উপায়ে বিয়েই নয়, রাষ্ট্রীয় নথি জালসহ বেশ কয়েকটি অপরাধে ফেঁসে যাচ্ছেন ক্রিকেটার নাসির হোসেন। অপরাধ প্রমাণিত হলে তার জন্য বড় শাস্তি অপেক্ষা করছে বলে জানালেন তামিমার সাবেক স্বামী রাকিবের আইনজীবী। আর নাসিরের আইনজীবী বলছেন, পিবিআই এর তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা। 22 গজের ক্রিকেটীয় পারফরমেন্স নয়, ব্যক্তিগত জীবনের কারণে বারবার আলোচনায় ক্রিকেটার নাসির। এবার জানা গেল যার সঙ্গে 7 মাস ধরে করছেন ঘর, সেই বউ নাকি তার বৈধ বউ নয়। পিবিআই এর এমন রিপোর্টে ওঠে সমালোচনার ঝড়। তবে ঘটনার এখানেই শেষ নয়। নাসির তাম্মের বিপক্ষে উঠেছে আরও গুরুতর অভিযোগ। প্রতারণা, বিচ্ছেদের কাগজ জালিয়াতি, মানহানি, ভুয়া নথিকে আসল কাগজ দাবি করার মতো দণ্ডনীয় অপরাধ, যার জন্য তাদের বিরুদ্ধে অপেক্ষা করছে বড় শাস্তি দাবি রাকিবের আইনজীবীর। তারা ওই একটা অপরাধকে ঢাকতে গিয়ে তারা আরও অপরাধের মধ্যে জড়িয়ে পড়ে। যেই ডিভোর্সের কাগজ কোনোভাবে কোনোদিন সার্ভই হয়নি, এবং ডাক বিভাগ এটা সুস্পষ্টভাবে জানিয়ে দেয় যে এই পোস্ট অফিস থেকে এই স্মারক নম্বরে এরকম কোনো লেটার রাকিবের কাছে যায়নি। তাহলে তারা ডাক বিভাগের ডকুমেন্টসগুলি, অর্থাৎ সরকারি ডকুমেন্টসগুলো জালিয়াতি করেছেন। ওইটারও শাস্তি কিন্তু 7 বছর। এছাড়া অন্যান্য অপরাধগুলোর 7 বছর করে, হাজব্যান্ড থাকা অবস্থায় বিয়ে করা, তারপরে কোনো ব্যভিচারে জড়িয়ে যাওয়া 5 বছরের শাস্তি, অন্যের স্ত্রীকে নিয়ে আসা 3 বছরের শাস্তি, মানহানি করা 2 বছরের শাস্তি, এই যে অন্যান্য সেকশনগুলিও কিন্তু এখানে যোগ হবে। পিবিআইয়ের দেয়া এমন প্রতিবেদন নিয়ে এখনই কোনো মন্তব্য করতে নারাজ নাসিরের আইনজীবী। পুরো ঘটনা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিতে চান তারা। এটা যত
যথারীতি আইনি প্রক্রিয়াটা শুরু হয়েছে। এটা আমাদের ডিফেন্ড করার জন্য আমাদেরকে এটা ভালো করে ধরে পরীক্ষা নিরীক্ষা করে আইনি পদক্ষেপ নিতে হবে। আমি সপ্তাহখানেক কিছু না ঢাকার দাবি যাচ্ছি, এসে তারপরে পরে সিদ্ধান্ত নেব। ক্রিকেটাররা সমাজের আইডল, লাখো তরুণ তাদের ফ্যান ফলোয়ার, তাই তো তাদের নৈতিকতা শিক্ষা না দেওয়ার দায় আছে নিয়ন্ত্রক সংস্থা বিসিবিরও। সেক্ষেত্রে পরামর্শ আসলো স্থায়ী মনোবিদ নিয়োগেরও। যখনই এই ধরনের মডেল মানুষগুলো কোনো ধরনের নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, সেই কর্মকাণ্ডের প্রভাব কিন্তু আমাদের এই তরুণ সমাজের উপর পড়ে। একজন ক্রিকেটার যখন একটি বড় পজিশনে যায় তখন তার অনেক ধরনের চাপ সৃষ্টি হয়। এই চাপগুলো মোকাবেলা করার জন্য এখন সময় এসেছে আমাদের বিসিসিবির একজন ফিক্সড এবং নিয়মিত দেশীয় একজন সাইকোলজিস্ট নিয়োগ করে রাখা। পিবিআইয়ের তদন্ত রিপোর্ট দেখার পর নাসির, তামিমা আর তার মাকে 31 অক্টোবর হাজির হতে সমন জারি করেছেন আদালত। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। দুবাই এক্সপোর মাধ্যমে বাংলাদেশকে ব্র্যান্ডিং করা হবে বিশ্ববাসীর কাছে। এ লক্ষ্যে টেকসই উন্নয়নের পথে অপ্রতিরোধ্য বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে এক্সপো গ্রাউন্ডে পর্দা উঠল বাংলাদেশ প্যাভিলিয়নের। শুক্রবার সকালে এক্সপোতে প্যাভিলিয়ন উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শিবলি আল সাদিকের রিপোর্ট। দুবাই এক্সপো 2020-তে পর্দা উঠল বাংলাদেশ প্যাভিলিয়নের। শুক্রবার সকালে বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে এই প্যাভিলিয়নটির উদ্বোধন করেন। এই সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ। এছাড়া রাষ্ট্রদূত আবু জাফর সহ অসংখ্য ব্যবসায়ী সেখানে উপস্থিত ছিলেন। সেই তো বাংলাদেশ, আজকের বাংলাদেশ, আজকের বাংলাদেশ, সেই বিশ্ব যেটা আমাদের অহংকার। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, অগ্রগতি, সাফল্য ও বাণিজ্য সম্ভাবনা তুলে ধরতে দোতলা বাংলাদেশ প্যাভিলিয়নে রয়েছে ডিসপ্লে সেন্টার। প্যাভিলিয়নের প্রবেশ মুখেই স্থান পেয়েছে বঙ্গবন্ধু জোন, যেখানে রাখা হয়েছে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, 7 মার্চের ভাষণ সহ তার নানান কর্মকাণ্ডের ভিডিও চিত্র। ব্র্যান্ডিং এর সাথে আমরা বিক্রি করাটাও কিন্তু ইজ পার্ট অফ দ্য ব্র্যান্ডিং, আমি যেটা মনে করি। বিকজ আমার বাংলাদেশের প্রোডাক্ট যদি আমি বিক্রি করি তো ওখানে মেড ইন বাংলাদেশ লেখা থাকবে, দ্যাট ইজ পার্ট অফ দ্য ব্র্যান্ডিং। প্রথমবার আমরা এক্সপোতে কিন্তু রেড টেপ প্যাভিলিয়নের মাধ্যমে অংশগ্রহণ করেছি। এটি প্রথমবার, এটি বাংলাদেশের ইতিহাসের একটি মাইলফলক, ইটস অ্যান ইম্পর্ট্যান্ট ওয়াটারশেড ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। এছাড়া সোশ্যাল ইকোনমিক জোন ও ট্যুরিজম জোন সহ মোট 10টি জোন করা হয়েছে প্যাভিলিয়নে। এসব জোনে বাংলাদেশের উপর নির্মিত বিভিন্ন ভিডিও চিত্র প্রদর্শন করা হবে। জাতির পিতার অপূর্ণ স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা ইতিমধ্যে বহু পথ পাড়ি দিয়েছি। সেই পথ পরিক্রমায় আমরা এখন উপনীত হয়েছি। প্যাভিলিয়নে পালতোলা নৌকার আদলে তৈরি করা হয়েছে পণ্য প্রদর্শনীর মঞ্চ, রয়েছে ডিজিটাল প্যানেল। এসব ডিজিটাল প্যানেলে দেশীয় পণ্য ও বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন তথ্য ধারণ করা হয়েছে। বিশেষ করে ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাসের পাশাপাশি বাংলাদেশের বাণিজ্যিক ক্ষেত্রগুলোকে গুরুত্ব দেয়া হয়েছে, যাতে দর্শনার্থীরা তথ্য সহজে পেয়ে যান। এইসব থেকে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের সুযোগ সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অপরূপ সৌন্দর্যের দেশ সুইজারল্যান্ডে ভিন্ন ভিন্ন ঋতুতে সৌন্দর্য ফুটে ওঠে আলাদাভাবে। দেশটির শহর থেকে গ্রাম সব জায়গায় রয়েছে অপরিসীম সৌন্দর্য। জেনেভা শহরের লেক জেনেভা হচ্ছে এমনই এক স্থান যা দেখে মুগ্ধ পর্যটকরা। সুইজারল্যান্ড ঘুরে এসে বিস্তারিত লুৎফুর রহমান বাবুর রিপোর্টে। সুইজারল্যান্ড, যার সৌন্দর্য পরতে পরতেই গ্রাম থেকে শহর কিংবা শহর থেকে গ্রাম সৌন্দর্য ছড়িয়ে আছে সব স্থানে। আর ঋতুভেদেও সুইজারল্যান্ডের সৌন্দর্য ভিন্নভাবে ফুটে ওঠে। শীতকালে এর সৌন্দর্য একরকম হলেও গ্রীষ্মকালে এর সৌন্দর্য আরেক রকমের। তবে শীতকালের থেকে গ্রীষ্মকালের সৌন্দর্যই পর্যটকদের বেশি আকর্ষণ করে। So this is wonderful, and then the beauty, natural beauty is so great, so people have a peace of mind just being here. সুইজারল্যান্ডের এক একটি শহরের সৌন্দর্য ফুটে ওঠে এক একটি স্থানকে ঘিরেই। সুইজারল্যান্ডের জেনেভা শহরের অন্যতম সৌন্দর্য হচ্ছে লেক জেনেভ। আল্পস পর্বতের কাছাকাছি এই লেক জেনেভের সৌন্দর্য অপরিসীম।
লেক জেনেভের সৌন্দর্য মুগ্ধ দেশ থেকে আসা অনেক পর্যটকও। তবে দেশের প্রাচীন নিদর্শনগুলো সংরক্ষণ করা হলে বাংলাদেশেও পর্যটকের উপস্থিতি আরও বাড়বে বলে তারা তাদের মতামত তুলে ধরেন। আর এর সৌন্দর্যে মুগ্ধ স্থানীয়রাও। এই জেনেভাতে যে লেকের সামনে এখন দাঁড়িয়ে আছি, এটা যেমন প্রথমবার দেখছি, এটা ছবি দেখেছি, কিন্তু এখানে সামনে আসা হয়নি, যে ফোয়ারাটার সামনে দাঁড়ানো। তো এগুলো অবশ্যই মানে প্রকৃতির যে সৌন্দর্য, এবং সেটা মনে হয় যে দেশটার একটা ভালো দিক। লেক জেনেভার যে নয়নাভিরাম সৌন্দর্য আছে, এটা মানে দেখার মতো, মানে কোনোভাবে এই যে আমাদের যে অনুভূতি, এটা প্রকাশ করতে পারবো না। আর দেখা মনে হয় যে প্রতিবার দেখেই আবার কিছু আবিষ্কার করি নতুনের মতো। জেনেভা লেকটা আমার কাছে অনেক সুন্দর লাগে, এবং টুরিস্ট যারা আসে তাদের কাছে অনেক সুন্দর একটা জেনেভা আকর্ষণীয় জায়গা। সৌন্দর্য পিপাসুদের কাছে সুইজারল্যান্ড এমনিতেই পৃথিবীর স্বর্গ হিসেবেই পরিচিত। তবে সত্যিকার অর্থে সুইজারল্যান্ডে এমন কিছু স্থান রয়েছে যা দেখলে আপনার চোখ মন প্রাণ এমনিতেই জুড়িয়ে যাবে। সুইজারল্যান্ডের জেনেভা শহরের লেক জেনেভা হচ্ছে এমনই একটি স্থান। সুইজারল্যান্ডের লেক জেনেভা থেকে মোহাম্মদ লুৎফুরমান বাবু, সময় সংবাদ। সোমবার শুরু হতে যাওয়া মা ইলিশ রক্ষা অভিযানের আগে ব্যস্ত ভোলার জেলেরা। শেষ মুহূর্তে মেঘনা তেঁতুলিয়া নদীতে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মেলায় খুশি জেলেরা। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। নিষেধাজ্ঞার কারণে মেঘনা তেঁতুলিয়া অভয়াশ্রমে ইলিশ ধরা বন্ধ হয়ে যাবে সোমবার থেকে। আর তাই ব্যস্ত সময় পার করছেন ইলিশ শিকারীরা। জাল টেনে যা পাচ্ছেন তা আড়তে রেখেই আবার ছুটছেন নদীতে। নিষেধাজ্ঞার আগ মুহূর্তে ইলিশেরও দেখা মিলছে ভালো। অন্যদিকে বড় ফিশিং ট্রলারগুলো সাগর থেকে ঘাটে ফিরেছে ইলিশ বোঝাই করে। ছোট নৌকা ট্রলারেও ধরা পড়ছে 5 থেকে 10,000 টাকার ইলিশ। আর ভারতে পাঠানোর কারণে ইলিশের দামও বেশ ভালো। 2 লাখ 2.5 লাখ টাকার মাছ ধরার আশাবাদ করি, যেমন ওই আশাটা আমাকে হয়নি। সবাই 2-4 মাছ হওয়া ধরছে, এই টাইমে সরকার অভিযান দিয়ে বসে। অভিযান মানি, কিন্তু সরকার আমরা 15 দিন সময় দিলে আমাকে সবচেয়ে ভালো হইতো। মৎস্যজীবী সমিতির নেতার দাবি, মা ইলিশ রক্ষা কর্মসূচি সফল করতে অভিযানের আগেই শতভাগ জেলেকে সরকারি সহায়তার আওতায় আনা হোক। সরকার জেলেদের জন্য যে বরাদ্দটা দিছে সঠিক মতো জেলেগো ভিতরে যাতে চাউলটা বিতরণ হয়, এবং 1 সপ্তাহের ভিতরে ভোলা জেলার সকল ইউনিয়ন জেলেদেরকে চাউলটা যাতে দেওয়া হয়। অভিযান সফল করতে সচেতনতা বৃদ্ধি সহ নানা কর্মসূচি গ্রহণের পাশাপাশি সরকারি আদেশ মেনে চলার আহ্বান জানিয়েছেন মৎস্য বিভাগ। নিষেধাজ্ঞাকালীন সময়ের জন্য জেলার 1,30,000 জেলের জন্য 20 কেজি করে 2,640 মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সময় সংবাদ, ভোলা। নওগাঁর হাটগুলোতে সপ্তাহ ব্যবধানে মন প্রতি 70 থেকে 80 টাকা পড়ে গেছে ধানের দর। হঠাৎ ধানের দর পড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন প্রান্তিক চাষিরা। ভারত থেকে চাল আনার কারণে কম দরে ধান কিনতে হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। তবে কম দামে ধান কেনাকে ব্যবসায়ীদের মুনাফা লাভের কৌশল বলছেন চাষিরা। টেকসই বাজার নিশ্চিতে হাটগুলোতে প্রশাসনের তদারকি চান তারা। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। শনিবার ভোর থেকে বিক্রির জন্য কৃষকরা হাটে তোলেন ধান। কদিন আগে ভালো দর পেলেও নওগাঁর মহাদেবপুর হাটে মোটা ও সরু ধানের দর কমেছে মন প্রতি 70 থেকে 80 টাকা। হঠাৎ ধানের দর পড়ে যাওয়ায় সংসারের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন কৃষকরা। এখন আমরা কৃষকেরা কি করব? বের উপায় কিচ্ছু করার নাই। এই ধান এখন 1250 টাকা দামে বিক্রি করা লাগছে। ব্যাপারীরা যা বলিচ্ছে সেই দামে দেওয়া লাগছে। ধানের দাম কম বাজার 1220 তিনি 1200, আর জিরা তো 1120 টাকা। লিভার বন্ধ নেই এবং আতবের বাজারটা ঠিক আছে। আমাদের টার্গেটও ঘাটতি হয়ে যাচ্ছে। আমরা জনগণ যে আমরা ভালো দাম পাবো বলে আশা করে থুচ্ছি, সে দাম পাচ্ছি না। কারণ সমস্ত আমাদের পরিকল্পনা ভেস্তে চলে গেছে, মানে আমাদের কোনো নেই, অস্তিত্ব নেই। সপ্তাহে শনি ও বুধবারে হাটে 6 থেকে 7,000 মণ ধান বেচা কেনা হয়। ভোর সকাল থেকে এই ধান কারবারের টেকসই বাজার পেতে প্রশাসনের তদারকি চান কৃষকরা। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে চাল আনার কারণে ধান কিনতে হচ্ছে হিসেব কষে। লোকসানে না পড়তেই তাই কম দরে ধান কিনছেন তারা। ধানের দাম কমার কারণ ইন্ডিয়া থেকে চাল আসার কারণে ধানের দাম 50 টাকা মনে কমে গেছে। তাহলে মার্কেট কমে যাওয়ার কারণে ধানের দামও কম। এখন বুঝতে তো পারছেন কৃষকেরা হাই করছে। এখন এই হলো অবস্থা। আমাদের ব্যবসায়িকের অবস্থাও একটু খারাপই।
জেলায় ৫৫টি অটো আর ৬০০ হাস্কিং মিল পরিচালনায় প্রায় ১৫০০ ব্যবসায়ী ধান চাল কারবার করে থাকেন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। আগাম জাতের ধান কাটা শেষ হতে না হতেই আগাম আলু আবাদে ব্যস্ত হয়ে পড়েছেন নীলফামারীর কৃষকরা। ফসল বিন্যাসে পরিবর্তন এনে কয়েক বছরেই পুরো এলাকার আর্থসামাজিক অবস্থার পরিবর্তন করেছেন একসময়ের চরম অভাবী এ জনপদের মানুষ। শাকির হোসেন বাদলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। আগাম জাতের আলু আবাদে ব্যস্ত সময় পার করছেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকেরা। বরাবরের মতো এবারও ২৫ নভেম্বরের মধ্যে বীজ আলু রোপণের কাজ শেষ করতে পারলে ৬০ থেকে ৬৫ দিনের মধ্যে নতুন আলু বাজারে তুলতে পারবেন কৃষকেরা। এবারও প্রতি হেক্টরে ৮ থেকে ১২ মেট্রিক টন আলু উৎপাদনের আশা তাদের। গতবার লাগাইছিলাম ১৬ বিঘায় লাগাইছিলাম, মোটামুটি খরচ বাদে আমার ৯.৫ লক্ষ টাকা লাভ হয়েছিল। এই কারণে এবার আমি ২৫ বিঘা জমিতে আলু লাগাচ্ছি। আশা করি এবারেও ভালো ফলন পাবো ইনশাআল্লাহ। ২-৪টা ট্রাক্টর আমি কন্ট্রাক্ট নেই আগাম আলুর চাষের জন্য। এই জমিগুলো আমি খনন করি, চাষ করি। আশ্বিন কাতি মাস আমাদের কোনো কাজ থাকে না, তাই আমার আগাম আলুর কারণে আমাদের কোনো বসি থাকা লাগে না, আমরা কাজ পাই। কারাও 2 দিন আগে লাগায়, কারণ 2 দিন পরে লাগায়, কিন্তু আগাম আলুটা লাগাইলে একটু লাভ হয়, অধিক লাভ। কৃষি বিভাগ বলছে জেলায় এবার ৪,৩৫০ হেক্টর জমিতে আগাম আলু আবাদের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে, যার বেশিরভাগই হবে কিশোরগঞ্জ উপজেলায়। আমরা প্রত্যেকটা জমিকে আবাদি জমিতে পরিণত করব, যেগুলোতে সম্ভব কোনো জমি পতিত থাকবে না। আর এ লক্ষ্যে আমরা মাঠ পর্যায়ে কর্মকাণ্ড পরিচালিত করছি। 1 দশক আগেও আশ্বিন কার্তিকের মৌসুমে অভাবে বিপর্যস্ত ছিল এই জনপদের হাজার হাজার মানুষ। আমন আবাদের উপর আত্মনির্ভরতা কমিয়ে যখন থেকে আগাম আলুর আবাদ শুরু করেছেন এখানকার কৃষক, তখন থেকেই বদলাতে শুরু করেছে তাদের ভাগ্য। সময় সংবাদ, নীলফামারী। আলু উৎপাদনে কৃষক ও ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি সামলাতে হিমাগারে মজুত করা প্রতি কেজি আলুর বিপরীতে ৯ টাকা ভর্তুকি চায় বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। একই সঙ্গে ৪% সরল সুদে রুগ্ন হিমাগার শিল্পের জন্য দীর্ঘমেয়াদী ঋণ পুনঃতফসিল সহ 10 দফা দাবি জানিয়েছে সংগঠনটি। হরিপদ সাহার রিপোর্ট। গত বছর খুচরা বাজারে হঠাৎ আলুর কেজি ছাড়ায় 40 টাকা। দামের হ্রাস টানতে কোল্ড স্টোরেজ, পাইকারি ও খুচরা পর্যায়ে দাম বেঁধে দেয় সরকার। ভালো দাম আর রাসায়নিক সারে সরকারের ভর্তুকিতে চলতি বছর বেশি পরিমাণ আলু চাষ করেন কৃষক। দেশে বছরে আলুর চাহিদা 90 লাখ মেট্রিক টনের মতো, সেখানে উৎপাদন হয়েছে 1,14 লাখ মেট্রিক টন। খুচরা বাজারে বর্তমানে 22 থেকে 25 টাকা কেজি দরে আলু বিক্রি হলেও কোল্ড স্টোরেজে দাম 10 টাকার নিচে। শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে হিমাগার মালিকদের সংবাদ সম্মেলনে বলা হয়, বিক্রি বাড়াতে না পারলে মজুদ আলুর 20 লাখ মেট্রিক টন নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। সরকার কেন 800 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে? যদি ভর্তুকি না দেয় তাহলে আলু উৎপন্ন কম হবে। আলু উৎপন্ন কম হলে আলু কম থাকবে, বাজার চড়া থাকবে, কলসের মালিকরা ক্ষতিগ্রস্ত হবে না, কৃষক ক্ষতিগ্রস্ত হবে না। আলু রপ্তানিতে 20 থেকে বাড়িয়ে 30% পর্যন্ত নগদ প্রণোদনা করা, উৎসে কর প্রত্যাহার সহ 10 দফা দাবি জানান ব্যবসায়ীরা। যে আলু হিমাগারে মজুত আছে সেই আলুর উপর আর্থিক সহায়তা প্রদান কল্পে সরকার কর্তৃক প্রতি কেজি 9 টাকা ভর্তুকি প্রদানের জন্য বিশেষভাবে প্রস্তাব করছি। রুগ্ন হিমাগার শিল্পকে বাঁচিয়ে তোলার উদ্দেশ্যে 1 বছরের গ্রেস পিরিয়ড দিয়ে 4% সরল সুদে 20 বছর মেয়াদে ঋণ পূর্ণ তফসিলকরণের জন্য প্রস্তাব করছি। চালের ওপর চাপ কমাতে আইন শৃঙ্খলা ও প্রতিরক্ষা বাহিনীর আবাসিক হলে আলু খাওয়ানো বাধ্যতামূলক করার প্রস্তাব দেন তারা। সারা বাংলাদেশের হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। ভোর থেকেই ক্রেতাদের হাঁক ডাকে মুখর হয়ে ওঠে মুন্সিগঞ্জ সদর উপজেলার বড় সবজির হাট। কৃষক মাঠ থেকে সরাসরি তাজা সবজি নিয়ে আসেন এই হাটে। সবজির দামও পাচ্ছেন ভালো, তবে অন্যান্য সবজির তুলনায় আলুর দাম কম হওয়ায় বিপাকে চাষিরা। আবু সাইদের ক্যামেরায় বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। মুন্সিগঞ্জের ধলাগাঁও বাজারে আশ্বিন শেষ হওয়ার আগেই বিষমুক্ত হরেক রকম নতুন সবজি কৃষক সরাসরি নিয়ে আসছে হাটে। বিভিন্ন অঞ্চলে পাইকার ও ক্রেতায় ভরে উঠে হাট। শীতের আগাম সবজি মূলা, লাল শাক সহ কাঁকরোল,
কাঁকরোল, লাউ, মিষ্টি কুমড়ায় সয়লাভ হয়ে গেছে পুরো হাট। 6 দশকেরও বেশি সময় ধরে প্রতিদিন ভোরেই বসে এই সবজির হাট। তবে ঋতুর সঙ্গে পাল্টে যায় সবজির ধরন ও স্বাদ। জৈব সারে উৎপাদিত সবজির বিপুল সরবরাহ থাকায় এই হাটের কদর দিন দিন বাড়ছে। কম দামের লেগা মনে করেন আমরা এখানে আসি বহুত দাম, সেই দেন বাজার তো আমরা না, ইসাপুরা বাজার তো আমরা এনে নি। এই জায়গা সবজিটা টাটকার কারণে এই জায়গাতে কিনে নিয়ে যায়, নারায়ণগঞ্জকে বেশি দুইটা বেশি বেচা যায় একটু টাটকার কারণে। এবার কাছে ভালো দাম পাইতেছি, এবার শাক আমরা সুন্দর পাইতেছি, ভালো দাম পাইতেছি। এই হাট থেকে সবজি রাজধানী ছাড়াও আশপাশের জেলায় যাচ্ছে, রপ্তানি হচ্ছে বিদেশে। তবে আলুর দর পতনে বিপাকে চাষিরা। বর্তমানে যে সবজিগুলো আসছে, নতুন সবজি মোটামুটি হালকা পাতলা নামছে, হয়তো 2 সপ্তাহ পরে মোটামুটি শীতকালীন যে সবজিটা এটা প্রচুর পরিমাণে নামবে এখানে। 8 টাকা থেকে 9 টাকা, এর উপরে কোনো আলুর দাম নাই। কোল্ড স্টোরেজে আলু বোঝাই রয়ে গেছে এখন। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবার 4000 হেক্টরেরও বেশি জমিতে শীতের আগাম সবজির আবাদ করা হয়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।